মালটা তো এবারে আসছে নাকি? রোজ এই ব্লকে নতুন ফ্ল্যাটগুলোর মধ্যে কোথাও আসছে রে, একদিন গেট থেকে বেরোতে দেখলাম। চলো। কি এর মধ্যে চলে এলো? না না, বাড়িতে 2 প্যাকেট সিগারেট আছে। তোমাকে কতদিন বলেছি যে সিঁদুরটা একটু প্রমিনেন্ট করে পড়তে। আচ্ছা, বিবাহিত মেয়েকে কি ছেলেরা টোন করে না? এই সব রাস্তার ছেলেরা করে না। আচ্ছা, তোমার বউকে এখনো কলেজ গার্ল ভাবে, কোথায় তুমি নিজে প্রাউড হবে তা না। আচ্ছা, বেরো সিদ্ধু। চলো চলো চলো। শোনো শোনো, এত টানছ না তুমি। বাবা, আজকে আমার যা দেরি হয়ে গেছে। তুই ভাগ্যি তুই এসে পড়েছিস। আমি তো ভাবলাম আজকে বুঝি বাসটা এসেই পড়বে। আর সুচিস্মিতা আসেনি এখনো? কি হয়েছে? এত টেন্স দেখাচ্ছে কেন? ওই দেখ, লোকটা এদিকেই আসছে। ওই তো সুচিস্মিতা এসছে। হ্যাঁ, আয় তাড়াতাড়ি। কি দেরি হয়ে গেল দেখো, আমি প্রায় দৌড়তে দৌড়তে আসি। ভাই শোনো, আমি যখন বাবুলকে স্কুল থেকে আনতে যাই না, তখন একটা লোক রোজ আমাকে ফলো করে। আমার কিন্তু কেমন ভয় ভয় করছে। উফ, কি মুখ করছো? তোমার রহস্য গল্পটা তুমি রাখো তো। বলো কি হয়েছে বলো। শোনো, আমি যখন বাবুনকে স্কুল বাস থেকে আনতে যাই, তখন একটা লোক রোজ আমাকে ফলো করে। ফলো করে মানে পিছে পিছে বাড়ি পর্যন্ত আসে? না না, উল্টো দিকের ফুটপাতে দাঁড়িয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। তাকিয়ে থাকে? তুমি কি করে জানলে তাকিয়ে থাকে? শোনো, ইয়ার কি মেরো না, আমার কিন্তু সিরিয়াসলি ভয় করছে। আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা, একটা লোক তোমার দিকে তাকিয়ে থাকে, সে তো তাকাতেই পারে। আরে আমি কি তাকে চার্জ করতে পারি বলো তো, কেন আমার বউয়ের দিকে তাকিয়ে আছেন? ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা শোনো, একটা লোক একজন মহিলার দিকে, একজন সুন্দরী মহিলার দিকে তাকিয়েছে, এতে তো মহিলার আনন্দিত হওয়াই উচিত, কি তাই তো? দেখ, কোনো ব্যাপারে সিরিয়াসলি নেয় না। তুই বিশ্বাস কর, আমার মনে হচ্ছে কোথাও একটা তোর ভুল। না, আমার ভুল হয়নি। আমি রোজ দেখছি, ভুল বলবো? রোজ এরকম দাঁড়িয়ে আছে। আমি রোজ এত উত্তপ্ত আলোচনা কিসের? আরে বলিস না, ও বলছে ওইখানে দাঁড়িয়ে রোজ নাকি এক ভদ্রলোক ওকে ফলো করে। বলতো এটা হতে পারে? সে কি রে, কখন? আমি বলিসনি তো। হ্যাঁ, প্রতিদিন দেখ না, একটা বাইকে চেপে ওই দিকটাতে এসে দাঁড়ায় আর অসভ্যের মতন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। সেদিন তুই তখন আসিসনি, আমি আরো দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখি সোজা এই দিকে চলে আসছে। সেটা আমাদের তো বাবারে কি ভয়ে গা হাত পা ঠান্ডা। আচ্ছা, তুই ভয়টা পেলি কেন? লোকটা যদি কোন রকম অসভ্যতা মানে টেনে একটা চল লাগাবে, একদম সব ঠিক হয়ে যাবে। দেখ না, আমি না সন্দীপকে বলেছি, কিন্তু তো পাত্তাই দিল না। তুই আবার এইসব কথা সন্দীপকে বলতে গেলি কেন? সব ব্যাপারে বড়দের ইনভলভ করবি না, কিছু কিছু জিনিস নিজেদের ম্যানেজ করে নিতে হয়। আজ আসুক না, দেখি আমরাই দেখবো কি কি করতে পারে না। তুই? হ্যাঁ বাবা, ওই যে বাইকটা দাঁড় করাচ্ছে। বাবা, আমি আর বাবুনকে দিতে আসবো না। দেখেছিস কেমন তাকিয়ে আছে অসভ্যের মতন? দেখি না কি করে, দেখি।
বোঝাতে পারছি না। দাঁড়া না, আগে দেখতে দে, আগে থেকে ভেবে একটা বসে থাকিস না। আচ্ছা তুই দেখ, দেখ ও আমাকেই দেখছে। আর হয়তো যা হয় আমরা দেখে নিই। মনীষদা, Excess of glucose is converted into insoluble glycogen in the liver and is stored. Glucose cannot be stored in a insoluble form. Glycogen is reconverted into glucose when needed. Glucose is used as a source of. এতক্ষণে সময় হলো বাবুর আসার? তুই যদি রোজ এত রাত করে বাড়ি ফিরিস, মনীষ আমাদের পার্টির ছেলে, বুঝতে পারছিস, গুলি লেগেছে, গুলি বার করা হয়ে গেছে, বুঝেছিস? ও এখন কদিন আমাদের বাড়িতে থাকবে, মা বাবা তো নেই এখন কদিন, তুই তো মা বাবার ঘরে গলি শুরু, ঠিক আছে? হ্যাঁ, আমি কালকে কিন্তু যেমন নর্মালি কলেজ যাই সেমন চলে যাবো, তুইও দেখাশোনা করবি, ভোজওয়ালা যেন উপরে না আসে, মনে থাকবে? ঠিক আছে, তুই যা। খুব কষ্ট হচ্ছে রে? হ্যাঁ, হ্যাঁ দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, জল দিচ্ছি, জল দিচ্ছি, দাঁড়া। মনীষদা, দুধ। সত্যি সুচি, তুমি এত যত্ন করছো না, মনে হচ্ছে এ কদিনেই আমি সুস্থ হয়ে উঠেছি। দূর, কোথায় আর যত্ন করতে পারলাম, এরকম একটা পচা ঘরে আপনাকে থাকতে দিয়েছি, আর লুকিয়ে লুকিয়ে কি যত্ন করা যায় বলুন? যেটা করছো সেটা তো আমার ভালোর জন্যই করছো, আর তাছাড়া কি জানো, এই ঘরে থাকার সৌভাগ্য তো আমার কোনোদিন হয়নি। কেন? আমি খুব গরিব ঘরের ছেলে সুচি, বাবা প্রাইমারি স্কুলের একজন সাধারণ শিক্ষক, নেহাত হায়ার সেকেন্ডারি পরীক্ষায় স্ট্যান্ড করে গেছিলাম, তাই এই কলকাতায় আসা। জানো সুচি, রোজ দুপুরবেলা তোমাদের ছাদের ওই আলসেতে একটা চিল এসে বসে, দেখে মনে হয় চিলটা ডানায় যেন রোদের গন্ধ মেখে বসে আছে। জানি না কেন ওই চিলটাকে দেখলেই ভীষণ বাড়ির কথা মনে পড়ে। এই দেখো, বড্ড বাজে বকছি তাই না? একটুও না। তাহলে তুমি আর এক পায়ে দাঁড়িয়ে আছো কেন? আসলে কাজ করছিলাম তো, বড্ড এলোমেলো হয়ে আছি। যেমন আছো তেমনি এসো, আর করো না সাজ। যেমন আছো তেমনি এসো, আর করো না সাজ। বেনি না হয় এলিয়ে রবে, শীতে না হয় বাঁকা রবে, নাই বা হলো পত্র লেখায় সকল কারুকাজ। যেমন আছো তেমনি এসো, আর করো না সাজ। কাঁচল যদি শিথিল থাকে, নাইকো তাতে লাজ।
যেমন আছো তেমনি এসো, আর করো না সাজ। গাঁথা যদি না হয় মালা, ক্ষতি তাহে নাইকো বালা। ভূষণ যদি না হয় সারা, ভূষণে নাহি কাজ। মেঘে মগন পূর্ব গগন, বেলা নাই রে আর। এসো ভেসে সহজ বেশে, নাইবা হলো সাজ। বাহ, এখন তোমায় দেখলে কবি নিশ্চয়ই অন্য কথা ভাবতেন। সাজলে তোমায় একদম অন্যরকম লাগে সুচিস্মিতা। যা, আমি তো কালো। না, রবীন্দ্রনাথের ভাষায় তোমায় বলবো না। দেখেছি তোমার কালো হরিণ চোখ। বরং কালিদাসের ভাষায় বলি, তন্নি শ্যামা না, তাও যায় না। আচ্ছা সুচিস্মিতা, তুমি কখনো কার্তিক মাসে রাতের আকাশের দিকে তাকিয়ে দেখেছো? অন্ধকার আকাশে অজস্র তারার ফুল। তুমি যখন হাসো, তোমাকে একদম ওই রকম দেখায়। মনীষদা, সুচিস্মিতা, এমন সার্থক নামা আমি কোনোদিন দেখিনি। পৃথিবী তখন টলছে, বয়স হারানো নাবিকটি যেন নদীটিকে ছুঁয়ে বলছে, এই নাও, তোমাকে দিলাম কিছু বালি ও কাঁকর, কিছু ঝরা ফুল পাতা, আমার জীবনের কিছু উষ্ণতা, কিছু ব্যথা। নদীটিও নিল, নারীর মতো টেনে নিল তাকে বুকে। যায় ভেসে যায় প্রবীণ নাবিক স্বপ্নের স্রোতমুখে। মনীষ, দাদা, সুচি তুই? আমি কিছু করিনি দাদা। মনীষদা আমাকে জোর করে একলা সুচি, ছি মনীষ, ছি। তুমি বিশ্বাস করো সমর? কি বিশ্বাস করতে বলছো? নিজের চোখে কি অবিশ্বাস করব? সমর, তুমি বিশ্বাস করো আমি সুচির উপর জোর করতে পারি? সেটা তো সুচির কথাতেই প্রমাণিত হয়ে গেছে, তাই না? আমাকে বিশ্বাস করো প্লিজ। এ ব্যাপারে আলোচনা করাটা আমার কাছে অত্যন্ত কুরুচিকর ঠেকছে, কিন্তু এই ঘটনার পর তোমার আর এখানে থাকা উচিত নয়। ঠিক আছে, আমি যাচ্ছি। থাক, আজকেই যেতে হবে না। আমি তোমার জন্য বরং অন্য একটা শেল্টারের ব্যবস্থা করব। তার কোনো প্রয়োজন নেই সমর। কিন্তু এইভাবে চলে যাওয়ার অর্থ? জানি, পুলিশের হাতে ধরা পড়া, কিন্তু এ পথে যখন নেমেছি তখন একদিন না একদিন ধরা তো পড়তেই হবে।
আসছি সুচি, কিন্তু তুমি আজকে যেটা করলে সেটা যে অত্যন্ত অন্যায় সেটা তোমার থেকে ভালো আর কেউ জানে না। এর ফল তোমাকে পেতেই হবে। সেই রাতেই পুলিশের হাতে ধরা পড়েছিল মনীষদা, জেল হয়েছিল ওর। তারপর আমার বিয়ে হয়ে গেছে, সংসার হয়েছে, ভুলে গিয়েছিলাম সব কথা। সেদিন রাস্তায় ওই লোকটাকে দেখি না, বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। আচ্ছা, সব কথা তো প্রদীপকে বলা যায় না, না? আমি কি করব বলতো? আমার ভীষণ ভয় ভয় করছে। তুই কি জানিস যে ওই লোকটাই তার মনীষদা? দেখ, কনফার্ম তো বলতে পারছি না, প্রায় 12 বছর আগেকার কথা। কিন্তু আমি কি ভুলে যেতে পারি সেই মুখটা? কিন্তু তুই ওইরকম কথা বলতে গেলি কেন? ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম রে। আসলে বয়সটাও কম ছিল, আর আমি আমার দাদাকে অসম্ভব ভয় করতাম। আর আমার ওই একটা সামান্য কথা পরিণতি যে এইরকম ভয়ঙ্কর হতে পারে আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। ভেবে দেখ, আমি কি ভীষণ ক্ষতি করে দিলাম মানুষটার। প্র্যাকটিক্যালি ও সারা জীবনটা তো নষ্ট হয়ে গেল। আমি আজকে বুঝতে পেরেছি আমি কত বড় অন্যায় করেছিলাম। আচ্ছা, ও তো প্রতিশোধ নিতেই পারে। ও যদি আমার মৌয়ের কোনো ক্ষতি করে দেয়? ভয় পাস না, ভেঙে না পড়ে বরং ভেবে দেখতে পারি আমরা কিভাবে সিচুয়েশনটা সামাল দিতে পারি। আমার কিন্তু মনে হচ্ছে সুচির কোথাও ভুল হচ্ছে। কেন এরকম ভাবছিস কেন? না, ইনফ্যাক্ট আমি বোধহয় বোঝাতে একটু ভুল করলাম। আমি বলতে চাইছি যে ওই ভদ্রলোক যদি সুচির মনীষদা হনও, তাহলেও ওর কাছ থেকে ভয়ের কোনো কারণ নেই। কেন? কেন? কারণ আমার মনে হচ্ছে যে তোর মনীষদার মতো লোকেরা যদি একবার কোনোদিন কাউকে ভালোবাসে, তাহলে তার ক্ষতি আর কোনোদিন করতে পারে না। প্রতিশোধ মানে নিষ্ঠুর প্রতিশোধ যারা নেয় তারা অন্য জাতের মানুষ। আর সেই কারণেই আমি ভয় পাচ্ছি। তুই ভয় পাচ্ছিস? হ্যাঁ, আমি ভয় পাচ্ছি। তবে নিশ্চিত হওয়ার আগে আমি ভদ্রলোককে আরেকবার ভালো করে দেখতে চাই। শোন, কাল না আমরা একটু আগে আগে বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াবো। একটা কাজ করলে হয় না, আমরা পোস্ট অফিসে মিট করি, সেখান থেকে একসঙ্গে বাস স্ট্যান্ডে যাব। কি রে, এখনো তো আসছে না? আজ আসবে না নাকি? দাঁড়া না, এখনো সময় হয়নি। আমরা তো আজকে তাড়াতাড়ি চলে এসেছি। শোন, যদি বুঝতে পারে না আমরা ওর বদমাইশি ধরে ফেলেছি, তাহলে বোধহয় নাও আসতে পারে। আমার তা মনে হয় না। ওই ধরনের লোকেরা এত সহজে হাল ছেড়ে দেবে? নো ওয়ে। তো আসছে, ওই তো আসছে। হ্যাঁ হ্যাঁ, দেখ, লোকটা কিন্তু দেখতে এমনিতে খারাপ নয়। মাথার চুলগুলো কিরকম খাড়া খাড়া, আর কপালের দাগটার জন্য কিরকম গাটা শিরশির করে না? সেই মুখ, একেবারে সেই মুখ। কি রে, চিনতে পেরেছিস? 5 বছর হয়ে গেল, বদলে গেছে অনেকটাই, তো আমি ঠিক চিনতে পারছি। কে রে লোকটা? অলোক মুখার্জি। ইনকাম ট্যাক্সে আমার বাবার জুনিয়র অফিসার ছিল। আমার বাবা তখন ইনকাম ট্যাক্স কমিশনার। আমাদের মেফেয়ার রোডের বাড়িতে প্রায়ই আসতো। স্মার্ট, ইমপ্রেসিভ,
সৎ বলেও সুনাম ছিল, হঠাৎ একদিন শুনলাম ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছে। গুড মর্নিং বাবা। মর্নিং। মা, আমি খেতে বসে যাচ্ছি। আমার কিন্তু ফিরতে আজকে দেরি হবে, প্র্যাকটিক্যাল ক্লাস আছে মা, চিন্তা করো না। দাঁড়া দাঁড়া, আমি দেখছি। হ্যাঁ বলুন। মিস্টার সেন আছেন? বাবা, তোমার কাছে কি ব্যাপার, তুমি বাড়িতে কেন? আপনার সঙ্গে কিছু কথা ছিল স্যার। দেখো অলোক, তোমার সঙ্গে আমার যেসব কথাবার্তা হতে পারে সেগুলো অফিসে হওয়াই ভালো, কারণ এই ধরনের কথাবার্তা আমি বাড়িতে এন্টারটেইন করি না। স্যার, অফিসে তো সব কথা বলা যায় না, তাই বাড়িতে এসেছি স্যার। স্যার, আপনার রিপোর্টের ওপর আমার চাকরি, আমার ভবিষ্যৎ সবকিছু নির্ভর করছে স্যার। দেখো, অফিসে তো আমাকে রিপোর্ট দিতেই হবে, এটা অফিসিয়াল প্রসিডিওর। স্যার, স্যার আপনি বিশ্বাস করুন স্যার, আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে। দেখো, তোমার কথার কোনো প্রমাণ নেই, আর এ ব্যাপারে তুমি হাতে নাতে ধরা পড়েছো, আর 3 জন সাক্ষী আছে। স্যার, আমি সেটাই বলতে চাইছি স্যার, ওরা ইচ্ছাকৃতভাবে পুরো ব্যাপারটা সাজিয়েছে স্যার। দেখো, এসব কথার কোনো প্রমাণ নেই অলোক। স্যার, স্যার আমি সেই জন্যই আপনার কাছে এসেছি স্যার। আপনি যদি রিপোর্টটা 2 দিন বাদে দেন স্যার, তাহলে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করার সুযোগ পাবো স্যার। না, সেটা আমি করব না, সেটা আমার প্রফেশনাল এথিক্সের বিরোধী। স্যার, স্যার আমি নির্দোষ স্যার, আমাকে জোর করে ওরা। এসব কথা তুমি কোর্টে গিয়ে বলো, অফিসিয়াল ডিসিশনের এগেনস্টে তোমার কোর্টে যাওয়ার সুযোগ আছে। স্যার, স্যার এটা আমার কেরিয়ারের প্রশ্ন, আমার ভবিষ্যৎ স্যার। স্যার আমার বাড়িতে স্যার আমার স্ত্রী আছে, একটা বাচ্চা আছে স্যার। এসব কথা ঘুষ নেওয়ার আগে তোমার ভাবা উচিত ছিল। আমি ঘুষ নিইনি স্যার, সেটা আপনিও ভালো করে জানেন। আপনি গত 5 বছর ধরে আমায় দেখছেন স্যার। আমি কিচ্ছু জানি না। হ্যাঁ, আপনি সত্যি সত্যি কিছু জানেন না, জানলেও তো বলবেন না, কারণ ইউ আর অলসো পার্ট অফ দিস গেম। কি বললে? ঠিকই বলেছি স্যার। আসলে আমি থাকলে আপনারও অসুবিধা হচ্ছিল, তাই মাত্র 2 দিন রিপোর্টটা ধরতে বলার জন্য আপনি আমাকে প্রফেশনাল এথিক্স দেখাচ্ছেন। বেরিয়ে যাও, তুমি আমার বাড়ির থেকে বেরিয়ে যাও, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। জাস্ট গেট আউট। সত্যি কথা বললে খুব গায়ে লাগে না স্যার? আপনি কি ভেবেছেন সবাই ঘাসে মুখ দিয়ে চলে? আপনার এই ঠাট বাট সব কি সরকারি মাইনের টাকা দিয়ে চলে? পাগলও শুনলে হাসবে স্যার। আমি বুঝতে পারছি না বাবা, দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি এরকম অপমান সহ্য করছো কি করে? দাঁড়ান ডেকে বের করে দাও। তুমি কলেজ যাও, কলেজে গিয়ে গাড়িটা তাড়াতাড়ি ফেরত পাঠিয়ে দেবে, নাহলে আমার অফিসে দেরি হয়ে যাবে। বাহ বাহ স্যার, সরকারি গাড়িতে আপনার মেয়ে কলেজ যায়, তখন তো আপনার প্রফেশনাল এথিক্স দেখা যায় না। You dare to say like that? এটা তুই ঠিক করলি না। এরপর বছর 13 কেটে গেছে, আমি কলেজ পাশ করে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। অলোক মুখার্জির ব্যাপারটা আমার প্রায় মন থেকে মুছেই গেছে।
একবার গ্রীষ্মের ছুটি চলছে, বাবা মা কি কারণে যেন বাইরে গেছে, আমি বাড়িতে একা ছিলাম। নমস্কার ম্যাডাম। আপনি যান, চিনতে পেরেছেন? তাও আমি তো ভেবেছিলাম আমার মতো তুচ্ছ মানুষকে আপনার মনেই থাকবে। বাবা বাড়িতে নেই। তাই নাকি? উনি থাকলে ভালো হতো, তবে না থাকাতেও খুব একটা ক্ষতি হবে না। কারণ আমি যেটা বলতে এসেছি সেটা ইনফ্যাক্ট আপনাকেই আমি বলতে চাই। কিন্তু আপনার কোনো কথা আমি শুনতে চাই না। বাবার সঙ্গে আপনার প্রয়োজন থাকলে পরে যোগাযোগ করে নেবেন। বসুন বসুন মিস্টার, এত টেন্স হচ্ছেন কেন? এটা তো আপনারই বাড়ি। এর আগের দিন আমি অনেক কিছু সহ্য করেছি, আজকে আমি বলবো, আপনি শুনবেন। বসুন। এখানে আসুন। আমি আসলে আবার জোরে কথা বলতে পারি। গতকাল কোর্টের রায় বেরিয়েছে ম্যাডাম। মহামান্য আদালতের বিচারে আমি নির্দোষ প্রমাণিত হয়েছি। আশা করি এবার বুঝতে পারছেন সেদিনকে আমি যা যা বলেছিলাম সেগুলো সব সত্যি ছিল। আপনার বাবার উপর আমার কোনো রাগ নেই, কারণ উনি যেটা করেছিলেন সেটা সম্পূর্ণ অফিসিয়ালি করেছিলেন। হ্যাঁ, নিজের পিঠ বাঁচানোর জন্য হয়তো একটু বেশি উদ্যোগী হয়েছিলেন। অবশ্য যে কোনো মানুষের পক্ষে সেটাই স্বাভাবিক। আমি ওখানে থাকলে হয়তো আমিও ওটাই করতাম। তাই আমি ওনার কোনো দোষ দেখি না। কিন্তু আপনি মিস সেন, আপনি আমাকে চেনেন না, জানেন না। ইনফ্যাক্ট কি ঘটনা ঘটেছিল সেটাও আপনি ভালোভাবে জানতেন না। তা সত্ত্বেও একজন অপরিচিত ভদ্রলোককে চড় মারার অধিকার আপনাকে কে দিয়েছিল মিস সেন? না, মানে আমি সেদিন একটু... আমি খুব তুচ্ছ মানুষ, আপনাদের উচ্চ স্তরের ব্যাপার আমি বুঝি না। তবে আমার মতো করে একটা ব্যাপার আপনাকে বলে যাই, সেদিনের সেই অপমানের শোধ আমি নেব, আর এমন ভাবে নেব যেটা আপনি চিরদিনের মতো মনে রাখবেন। সারাটা জীবন আপনাকে ওই অন্যায়ের জন্য আফসোস করতে হবে। বাবার রিটায়ারমেন্টের পর আমরা মেফেয়ার রোডের বাড়িটা ছেড়ে দিই।
তারপরে ওই আমাদের এলগিন রোডের পৈতৃক বাড়িতে আমার বিয়ে হয়। আরে এতগুলো বছর কেটে গেছে, অলোক মুখার্জিকে কখনো চোখেও দেখিনি, ওর সম্পর্কে কোনো খবরও কোথাও কিছু শুনিনি। সেদিন ওইখানে ওই ভদ্রলোককে দেখে আমার কিরকম যেন সব মনে পড়ে গেল। এই ওই বাস আসছে। শোন রে, যদি আমার চোখে সেরকম কিছু পড়ে তাহলে আমি তোমাদের সব বাড়িতে ফোন করে জানিয়ে দেবো, ঠিক আছে? দেখ, আমার মনে হচ্ছে এই কটা দিন আমাদের একসঙ্গে আসাটাই ভালো। হ্যাঁ, একটা হ্যাঁ, কাজ করি, বেরোনোর আগে আমরা একটা ফোন করে নিজেরা নেবো, ফোন করে নেবো। ফোন করে নেবো, তারপর পোস্ট অফিসে মিট করে এখানে। হ্যাঁ, সেটাও হয়। ঠিক আছে, ঠিক আছে। সবাই কিন্তু ঠিক টাইমে আসবে। হ্যাঁ, আসছি, ঠিক আছে, চলি রে, হ্যাঁ। চলি। বাই বাই। আমি প্রদীপ আর সন্দীপের সঙ্গে যোগাযোগ করি, এবার কি বলে দেখুন। বলছি কি, তোমাকে না একটা কথা কদিন ধরে বলবো বলবো করেও। কি ব্যাপার, কোনো প্রবলেম আছে? প্রবলেম মানে একটা লোক না আমাদের ভীষণ বিরক্ত করছে। তোমাদের? তোমাদের বলতে? আমি, মধু আর ইন্দ্রাণী দিকে। কি করেছে লোকটা? আমরা যখনই বাচ্চাদের আনতে যাই, রাস্তার উল্টো পুটে একটা বাইকের ওপর বসে বিশ্রী ভাবে আমাদের দিকে তাকিয়ে থাকে, জানো তো? কই, সেই কথাটা তো তুমি আমাকে আগে কখনো বলনি। আগে তো এই ব্যাপারটা নিয়ে সিরিয়াসলি ভাবিনি প্রদীপ, কিন্তু এখন না আমার কিরকম একটু ভয় ভয় করছে। এরকম যদি আর কদিন চলতে থাকে, আমি আর মৌকে আনতে যেতে পারবো না। আরে বাবা, ভয় পাওয়ার কিচ্ছু নেই, এত ভয় কেন পাচ্ছ? তুমি আজকে মুখে আনতে যাবে তো? তুমি যাও, তুমি যাও, কিছুক্ষণ পরে আমি যাচ্ছি, ঠিক আছে? তবে দেখছি বেটাকে, নো প্রবলেম, যাও। তুই ঠিক কটায় আসতে বলেছিস বলতো? বলে দিয়েছি 2:30-এর মধ্যেই আসতে, না হলে বাস চলে যাবে। তাও তো প্রদীপ আসতে রাজি হয়েছে। আমি তো রাজীবকে কনভিন্স করাতেই পারলাম না। আমিও না। সন্দীপের ধারণা সবই নাকি আমার মন গড়া। ওই তো প্রদীপদা আসছে। সরি, দেরি হয়ে গেল। কোন লোকটা? ওই যে ওইদিকে ফুটপাতে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। তোমরা এখানে থাকো, ভালো করে লোকটা দেখে আসে। ঝামেলা করবে না কোনো। কেন ঝামেলা করবো? কিচ্ছু হবে না।
একটু দাঁড়ান। দাদা, ম্যাচেস হবে? সরি দাদা, আমি সিগারেট খাই না। ও, কি হলো? কি হলো মানে বিশেষ কিছু তো এমনি বোঝা গেল না। ওভারঅল তো দেখে মনে হচ্ছে ভদ্রলোক। এই শোনো, প্লিজ তুমি একা একা কিছু করতে যেও না। আরে দূর বাবা, আমি একা কেন করতে যাব? আগে রাজীব সন্দীপের সঙ্গে কথা বলি। তিনজনে মিলে বাচ্চাদের কেমন চেপে ধরবো না? এই শোনো, যাই করি না কিন্তু তোমরা কিন্তু কেউ থাকবে না, যেরকম বাচ্চা নিয়ে বাড়ি যাও, বাড়ি চলে যাও। সেই ভালো। শোনো, আমি তাহলে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? আর শোনো, তোমরা একটুখানি ওদের সঙ্গে রাজীব সন্দীপের সঙ্গে কথা বলে রেখো না। আমি রাত্রিবেলা ফোন করে নেব। লোকটা হ্যাঁ, ওই লোকটা। আরে কোথায়? কোথায় গেল? এখানেই ছিল এই মাত্র। আরে কোন দিকে যায়? কোন দিকে যায়? বলেছিলাম না যে বাস চলে যাওয়ার পরে যে উনি কোন দিকে যায় সেটা কোনোদিনই আমরা আসে কোন দিকে আসে? আসে। তাহলে একটাই উপায় আছে, হয় এদিক দিয়ে গেছে, না এদিক দিয়ে গেছে। ঠিক আছে, ওকে, আপনারা এদিক দিয়ে যান, ওকে, আমি এদিক দিয়ে যাচ্ছি। যেরকম ভাবে কাটতে হবে। তোমরা বাড়ি যাও, তোমরা বাড়ি যাও, টেনশন করো না, যাও। আটকাবেন। কি ব্যাপার বলুন তো আপনারা হঠাৎ করে এভাবে আমার রাস্তা আটকে দেওয়া হলো? না মানে এই বাচ্চাটা আপনার? হ্যাঁ, আমার ছেলে। আপনি আপনি কিছু মনে করবেন না। আচ্ছা, আপনি কি ওকেই রোজ নিতে বাস স্ট্যান্ডে দাঁড়ান? হ্যাঁ তাই, কিন্তু আপনাদের প্রবলেমটা না না, অ্যাকচুয়ালি হয়েছে কি আমাদের, কাইন্ডলি একটু তাড়াতাড়ি বলুন, আমার তাড়া। হ্যাঁ মানে ওই আমাদের ওয়াইফরাও এই বাস স্ট্যান্ডে বাচ্চাদের নিতে আসে আর কি। আর তারপরে আর একজন, বলুন না, ভদ্রলোক আর কি, মানে ওই একই রকম দেখতে, ভদ্রলোক বিরক্ত করে না, ফলো করে ওই রকম। যা হয় আপনি না, আপনি না, আসলে নম্বরটা খেয়াল করে নি, মানে সরি, প্লিজ মনে করবেন না, প্লিজ। আপনি যান। যাই, টাটা টাটা আঙ্কেলদের টাটা করলো, টাটা। বলেছ? চল।